আমরা যদি অনেকক্ষণ ধরে যদি চুলটা আঁচড়াই চিউনি করে, তাহলে আমাদের দেহের যে ইলেকট্রন সেটা চলে যায় কোথায়? চিউনিতে। এই চিউনির মধ্যে চলে গেল কি, আধানের মধ্যে কোনটা চলে গেল? ইলেকট্রন। আচ্ছা, এই ইলেকট্রনটা পরবর্তীকালে কাকে আকর্ষণ করবে? কাগজটাকে। দুটি বস্তুকে যখন ঘর্ষণ করা হচ্ছে, মানে যখন ঘষা হচ্ছে, আগের দিন ক্লাসটা বলেছিলাম যে দুটি বস্তুকে যখন ঘর্ষণ করা হচ্ছে তখন কিসের সৃষ্টি হয়? একটা বিশেষ শক্তির আবির্ভাব হয়, যার জন্যই হাত দুটো কি হয়ে যায় কিছুক্ষণের জন্য কি থাকে? গরম থাকে। এই শক্তিটার নামই কি? আধান। এই হাতের মধ্যে হাত ঘষছি মানে কি আমাদের শরীরের মধ্যে কি আছে? ইলেকট্রন আছে। একদিন ব্যাখ্যাটা পুরোপুরি বলে দিয়েছিলাম, ভিডিও তো দেওয়া আছে ওখানে, যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা কি হচ্ছে এক বস্তু থেকে আরেকটা বস্তুতে কি হচ্ছে? স্থানান্তরিত হচ্ছে। যখন একটা বস্তু থেকে ইলেকট্রন আর একটা বস্তুতে যায় তখন তাদের মধ্যে কিসের সৃষ্টি হয়? কিসের সৃষ্টি হয়? আধান। হাত দুটো আমরা যখন ঘষছি তখন এক হাতের ইলেকট্রন আর একটা হাতের মধ্যে কি হচ্ছে? যাচ্ছে। কোনো হাতে ইলেকট্রন সংখ্যা হয়তো কমে যাচ্ছে, কোন হাতে কি হয়ে যাচ্ছে? একটু বেড়ে যাচ্ছে। কিন্তু আমাদের শরীরটা যেহেতু তড়িৎ পরিবহন করতে পারে, মানে এক স্থান থেকে তড়িৎটা অন্য জায়গায় যেতে পারে, তাই জন্যই এই যে আমি যে কথাগুলো বলছি, তোরা কিন্তু এই নার্ভের মাধ্যমে সরাসরি কোথায় যাচ্ছে? ব্রেনে যাচ্ছে। তারপরে তোরা অ্যান্সার দিস, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝতে পারলাম না বা এটা ওটা সেরকম। ঠিক আছে, তাহলে এই যে তড়িৎটা খানিকক্ষণের জন্য উৎপন্ন হচ্ছে, গরমটা কিন্তু অনেকক্ষণ থাকছে না, কিছুক্ষণ পরে কি হয়ে যাচ্ছে? ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এই যে আধানটা, হ্যাঁ এই যে এই যে শক্তিটা, তো এই আধানটা আমাদের শরীরের একদম তড়িৎ পরিবাহের মধ্যে এবং মাটিতে ভেতরে চলে যায়। তাই জন্য কিছুক্ষণের জন্য হাতটা গরম থাকে, সে একদম কয়েক সেকেন্ডের জন্য, অনেকক্ষণের জন্য কিন্তু থাকে না, অনেকক্ষণের জন্য কিন্তু সেটা থাকে না। তাহলে আগের দিন আধান পড়েছিলাম, আধানের দুটো একক, একটা সিজিএস আর একটা হচ্ছে যে এসআই। সিজিএস এককটার নাম কথা নয়, সিজিএস এককটার নাম হচ্ছে যে ইএসইউ, মানে সিজিএস এককটার নামই বলা হচ্ছে ইএসইউ। যেমন আগের দিন যখন প্রথম চ্যাপ্টারে যখন বল পড়িয়েছিলাম, বলের দুটো একক ছিল, একটা নিউটন, একটা এসআই একক, একটা নিউটন ছিল, একটা কি ছিল? ডাইন ছিল, তাই তো? তাহলে এই আধানের সিজিএস একক হচ্ছে কি? ইএসইউ। আর এসআই একক হচ্ছে যে কুলম। এসআই এককের নাম কি? কুলম। সিজিএস এককের নাম হচ্ছে ইএসইউ আর এসআই এককের নাম হচ্ছে যে কুলম। তাহলে যখন কোনো একটা বস্তুর মধ্যে ইলেকট্রন যখন স্থানান্তর হয়, মানে এক বস্তু থেকে অন্য একটা বস্তুতে যায়, তখনই সৃষ্টি হয় কি? আধান। এই আধানের দুটো একক, একটা হচ্ছে যে সিজিএস পদ্ধতি ইএসইউ আর এসআই পদ্ধতি হচ্ছে যে কুলম। এবারে এক ইএসইউ কাকে বলে আর এক কুলম কাকে বলে সেটা তোদের সংজ্ঞা আছে, যেমন ঠিক যেরকম এক নিউটন কাকে বলে বা এক ডাইন কাকে বলে সেই সংজ্ঞাটা ছিল। দুটি একই ধরনের বিন্দু আধান, দুটি একই ধরনের বিন্দু আধান। কুলম্বের সূত্রে কটা বিন্দু আধান ছিল? একটা Q1 ছিল আর একটা কি ছিল? Q2। দুটো বিন্দু আধান ছিল। ঠিক আছে, সাধারণত আধানকে ইংরেজিতে বলা হয় কোয়ান্টাম, যার প্রথম অক্ষর কি? কিউ। তাহলে প্রথমটা Q1 আর কি ছিল পরেরটা Q2। দুটি একই পরিমাণ বিন্দু আধানকে যদি 1 সেমি দূরে রাখা হয়, মানে দুটি বিন্দু আধানের মধ্যে গ্যাপটা কত? 1 সেমি। দুটি বিন্দু আধানকে মধ্যে দূরত্বটা কত? 1 সেমি। দুটি একই পরিমাণ বিন্দু আধানকে যদি 1 সেমি দূরে রাখা হয়, তাহলে তাদের মধ্যে আধানের পরিমাণটা হচ্ছে 1 কত? ডাইন। দেখ, দুটি সমপরিমাণ বিন্দু আধানকে যদি 1 সেমি দূরে রাখলে তারা পরস্পরের উপর কত ডাইন বল প্রয়োগ করে? 1 ডাইন। তাহলে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে 1 সেমি দূরে রাখলে তারা যদি পরস্পরের উপর কত বল প্রয়োগ করে? 1 ডাইন। তাহলে সেই বিন্দু আধানকে বলা হবে 1 ইএসইউ। তাহলে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে কত সেমি দূরে রাখলে? 1 সেমি দূরে রাখলে তারা যদি পরস্পরের উপর কত বল প্রয়োগ করে? 1 ডাইন। তাহলে সেই বিন্দু আধানটা হচ্ছে কি? 1 ইএসইউ। তাহলে 1 ইএসইউ কে আমি যদি সংক্ষেপে লিখি তাহলে কি লিখতে পারি? সমান 1 সেমি পার 1 কি? 1 ডাইন। 1 সেমি, দুটি বিন্দু আধানকে কত সেমি দূরে রাখতে হবে? 1 সেমি। তারা পরস্পর কত ডাইন বল প্রয়োগ করবে? সেটাকে বলা হচ্ছে কি? 1 ইএসইউ। আর আরেকটা হচ্ছে 1 কুলম, যেটা কি একক? কুলমটা আধানের কি একক? এসআই। আর ওটা কি ছিল? সিজিএস। দুটি সমপরিমাণ বিন্দু আধানকে 1 মিটার দূরে রাখলে, দুটি সমপরিমাণ বিন্দু আধানকে কত মিটার দূরে রাখলে? 1 মিটার। তাহলে যদি পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তাহলে সেই বিন্দু আধানটাকে কি বলা হচ্ছে? 1 কুলম। এবারে তোদেরকে আসল জিনিস হচ্ছে যে সূত্রের রূপটা আগের দিনের অনুযায়ী,
একের দিনের পড়াটা খুব ভ্যারি করে এখানে, কিন্তু ভৌত বিজ্ঞানে একের দিনের ক্লাসটা চরম ইম্পর্টেন্ট আজকে বুঝতে গেলে। সূত্রটা এরকম ছিল, ছিল তো কুলম্বের সূত্রে। দেখ এইখানে তোদের এখন কোশ্চেন এসে এটা 1 নিউটন কেন হলো না? হ্যাঁ বেশ, দেখ একটু লিখি না। তোদের এখন কোশ্চেন এসে এটা 1 নিউটন কেন হলো না? যেরকম 1 ডাইন হয়েছিল এখানে কেন 1 নিউটন হলো না? দেখ এইখানে কেটা হচ্ছে ধ্রুবক, আগের দিনের সূত্র অনুযায়ী কুলম্বের সূত্র অনুযায়ী কেটা হচ্ছে কি ধ্রুবক। এইখানে শূন্য স্থানে মানে চারপাশে কোনো মাধ্যম নাই, কোনো অণু নাই, কোনো পরমাণু নাই, কোনো বাতাস নাই, কোনো জল নাই, কোনো কিচ্ছু, একদম ফাঁকা, একদম ভ্যাকুয়াম, মানে শূন্যস্থানে এসআই পদ্ধতিতে আধানের মান কি কুলম্ব। শূন্যস্থানে এই কে এর মানটা সবসময় এসআই পদ্ধতিতে কখনো 1 নিউটন হয় না। শূন্যস্থানে কে এর মানটা 1 নিউটন হতে পারে না। কত নিউটন হতে হয়? তাকে সর্বোচ্চ 9 × 10⁹ নিউটন হতে হয়। ঘর্ষণ তড়িতে, আচ্ছা আমরা এই যে আধান আর তড়িৎ দুটো কিন্তু এক জিনিস নয়, আধান আর হচ্ছে যে তড়িৎ। আধান সাধারণত বললাম দুটি বস্তু যখন ঘষছি তখন ইলেকট্রনের কি হচ্ছে, স্থানান্তর হচ্ছে, এক হাতের ইলেকট্রন আর একটা হাতের মধ্যে যাচ্ছে, দিয়ে সৃষ্টি হচ্ছে আধান। এবার এই আধানের যদি প্রবাহ হয়, আধান যদি এক স্থান থেকে অন্য স্থানে যায়, আধানের প্রবাহ কি বলা হচ্ছে? তড়িৎ। আধানের প্রবাহকে বলা হয়, যেমন জলের পাইপের মধ্যে, সাপোজ এটা ভাব জলের পাইপের মধ্যে থাকে কি থাকে? জল থাকে তো, জলের পাইপের মধ্যে জল থাকে তো, এই জলটা হচ্ছে যে আধান, এবার জলটা যদি এইখান থেকে 1 নাম্বার জায়গা থেকে 2 নাম্বার জায়গায় যায় তো জল কি এক জায়গায় থাকে? যায় তো। এখানে যদি জলটা হলে এখানেই থাকবে? ওই নিচে তো চলে যাবে। তাহলে জলটা হচ্ছে আধান। এবার জলটা যদি এক স্থান থেকে অন্য স্থানে যায় মানে জলের প্রবাহ, তাহলে সেটাকে বলা হচ্ছে, তখন সেটাকে তড়িৎ। আধানের যদি প্রবাহ হয়, আধান যদি এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন সেটাকে বলা হয় কি তড়িৎ। তাহলে আধান মানে কিন্তু তড়িৎ নয়। আধান যদি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সেটা কিন্তু তড়িৎ নয়। আধানটা যদি এইখান থেকে ওইখানে যায় তাহলে সেটাকে বলা হবে তড়িৎ। যেমন এই যে এখন তো সব ভেতরের দিকে তারটা আছে, আগে বাইরে ছিল। এই যে তারের মধ্যে দিয়ে কিন্তু আধান যাচ্ছে, আর তারের মধ্যে দিয়ে যাচ্ছে ইলেকট্রন। কি যাচ্ছে? ইলেকট্রন হচ্ছে প্লাস না মাইনাস? মাইনাস। তাহলে এই যে তারের মধ্যে দিয়ে ইলেকট্রনটা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, তার জন্য এই পাখাটা কি হচ্ছে? চলছে। যদি এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকতো, সুইচটা বন্ধ করে দে, সুইচটা বন্ধ করলে এটা কিন্তু আর চলবে না, মানে ইলেকট্রনটা এক জায়গায় কি করে আছে? দাঁড়িয়ে আছে। তাহলে আধান যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে সেটাকে তড়িৎ বলা যাবে না। যদি আধান যদি একটা স্থান থেকে আরেকটা স্থানে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে কি তড়িৎ। তাহলে তড়িৎ আর আধান কিন্তু বিপরীত ঘটনা। তাহলে এটা বললাম কি তড়িৎ? ঘর্ষণ। তাহলে দুটি বস্তুকে যদি ঘর্ষণ করা হয় মানে ঘষা হয়, তাহলে তাদের মধ্যে কি সৃষ্টি হয়? আধান। তাদের মধ্যে আধান। এই আধানটা যদি এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন সেটাকে বলা হচ্ছে কি তড়িৎ? ঘর্ষণ তড়িৎ। পরের টপিক হচ্ছে স্থির তড়িৎ বল। আমরা ক্লাস 7 এর চুম্বক বলে একটা চ্যাপ্টার জেনেছিলাম। চুম্বক চ্যাপ্টারে দুটি সমান আধান প্লাস আর কি প্লাস পরস্পরে কি করে? বিকর্ষণ করে। দুটি প্লাস পরস্পর থেকে কি চলে যায়? দূরে চলে যায়। কিন্তু এটা একটা প্লাস আর একটা মাইনাস পরস্পরে কি করবে? আকর্ষণ। মানে হ্যাঁ, এটা দণ্ড চুম্বকটা ছিল, সে দেখিয়েছিলাম আমি ক্লাস 7 এ। তাহলে দুটি একই জাতীয় আধান মানে কি? এটাও প্লাস এটাও প্লাস। হ্যাঁ, এটা আমি প্লাস, ওটা এন, একটা এন মানে ছিল একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু, এখানে আমি প্লাসে বললাম। তাহলে দুটি প্লাস সবসময় পরস্পর কি করে? বিকর্ষণ করে। তাহলে দুটি একই জাতীয় তড়িতাধান পরস্পর কি করে? বিকর্ষণ করে। আচ্ছা, প্লাস যদি বিকর্ষণ করে, মাইনাস কি করবে? বিকর্ষণ। তাহলে দুটি একই জাতীয় তড়িতাধান পরস্পর কি করে? বিকর্ষণ করে। এবং বিপরীত জাতীয় তড়িতাধান পরস্পর কি করে? আকর্ষণ করে। এই যে আকর্ষণ করছে বা কখনো কখনো দূরে সরে যাচ্ছে, এই যে আকর্ষণ করছে বা পরস্পর মাঝে মাঝে কি সরে যাচ্ছে? দূরে সরে যাচ্ছে, দুটোই হচ্ছে যে বল। প্রথমটা বলা হচ্ছে আকর্ষণ বল আর দ্বিতীয়টাকে বলা হচ্ছে যে কি বল? বিকর্ষণ বল। প্লাস করছে পরস্পরের কি? বিকর্ষণ। আর প্লাস আর মাইনাস পরস্পর কি করছে? আকর্ষণ। এই আকর্ষণ বা বিকর্ষণ দুটোই হচ্ছে কি? বল। এই বলটার নাম হচ্ছে যে স্থির তড়িৎ বল। এবারে আমি আগের দিন একটা কথা বলেছিলাম যে আমি যদি চিরুনি দিয়ে চুল আঁচড়াই,
তাহলে আমার কি হবে, আমি যদি চিউনি দিয়ে চুলটা যদি ভালো করে আঁচড়াই তাহলে আমার চিউনি, আমার শরীরের মধ্যে আছে ইলেকট্রন, আমার শরীরের মধ্যে কি আছে ইলেকট্রন। এই ইলেকট্রনটা যদি করার পর, যাদের মাথায় অনেক তেল আছে তাদের ভালো হয়, ঠিক আছে? উকুন নাই। আমরা যদি অনেকক্ষণ ধরে যদি চুলটা আঁচড়াই চিউনি করে, তাহলে আমাদের দেহের যে ইলেকট্রন সেটা চলে যায় কোথায়, চিউনিতে। এই চিউনির মধ্যে চলে গেল কি, আধানের মধ্যে কোনটা চলে গেল, ইলেকট্রন না প্রোটন, ইলেকট্রন। আচ্ছা, এই ইলেকট্রনটা পরবর্তীকালে কাকে আকর্ষণ করবে, কাগজটাকে। যখন আধান সৃষ্টি হয়, যখন আধান সৃষ্টি হয়, সেটা যদি সেই জায়গাটাতেই যদি স্থির থাকে, ধর আধান সৃষ্টি হলো এখানে, আধান যেখানে সৃষ্টি হলো সেখানে যদি স্থির থাকে, এক স্থান থেকে অন্য স্থানে যদি না যেতে পারে, আধান সৃষ্টি হলো এবং সেটা যদি সেইখানে যদি আবদ্ধ থাকে, যদি এক স্থান থেকে অন্য স্থানে না যেতে পারে, তখন সেই তড়িৎটাকে বলা হচ্ছে যে স্থির। স্থির মানে কি, কনস্ট্যান্ট। স্থির মানে যেখানে অবস্থান করছিল সেখানেই চুপচাপ কি করে আছে, দাঁড়িয়ে আছে। তাহলে আধান সৃষ্টি হওয়ার পর সেটা যদি যেখানে সৃষ্টি হয়েছিল সেখানে যদি স্থির থাকে, এক স্থান থেকে অন্য স্থানে না যেতে পারে, সেটাকে বলা হচ্ছে যে স্থির তড়িৎ। আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই তড়িৎগ্রস্ততার প্রমাণ। মানে আকর্ষণের থেকে বিকর্ষণের দ্বারা কোনো একটা বস্তুর মধ্যে তড়িৎ আছে কিনা সেটা বেশি জানা যাবে। আকর্ষণ থেকে কার দ্বারা, বিকর্ষণ দ্বারা জানা যাবে কোনো একটা বস্তু তড়িৎ আছে কি নাই। সাধারণত আকর্ষণ কার মধ্যে হয়, একটা বস্তুর মধ্যে আধান আছে, এই যে চুলটাকে আমি ঘষছি, তাহলে কার মধ্যে আধান আছে, চিউনির মধ্যে। কিন্তু আর এই কাগজের মধ্যে কিন্তু আধান নাই, কিন্তু কি করছে, এই চিউনিটা কাগজটাকে কি করে নিচ্ছে, আকর্ষণ করছে। তো তাহলে আকর্ষণ দ্বারা বোঝা যাচ্ছে না যে দুটো বস্তুর মধ্যে তড়িৎ আছে কিনা। যেমন এর মধ্যে তড়িৎ আছে, এর মধ্যে আধানটা আছে, কিন্তু এর মধ্যে আধান নেই। তাহলে আকর্ষণ দ্বারা বলা যাবে না দুটো বস্তুই তড়িৎ আছে কিনা বা তড়িৎগ্রস্ত কিনা। তড়িৎগ্রস্ত মানে কি, যার মধ্যে আধান উপস্থিত আছে। একটু ভালো করে শুনবি। তাহলে এই দুটো বস্তুর কি তড়িৎগ্রস্ত, এর মধ্যে কোনটা তড়িৎগ্রস্ত, এইটা, আর এইটা, এটা তড়িৎগ্রস্ত নয়, মানে নিস্তড়িৎ বস্তু। তাহলে আকর্ষণ দ্বারা একদম সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না যে বস্তুটা তড়িৎগ্রস্ত কিনা। যেমন এইটা হচ্ছে যে তড়িৎগ্রস্ত, কিন্তু এইটা নয়। কিন্তু বিকর্ষণ, বিকর্ষণ কিন্তু সাধারণত কার কার উপর করে হয়, সাধারণত পজিটিভ আর কি পজিটিভ। দুটো বস্তুর মধ্যে আধান থাকতে হবে, দুটো বস্তুর মধ্যে আধান কি থাকতে হবে, থাকতে হবে দুটো। এইখানে এইখানে যেমন প্রথম বস্তুর মধ্যেও প্লাস আছে, দ্বিতীয় বস্তুর মধ্যেও কি আছে, প্লাস। প্লাস প্লাস যখন কাছাকাছি নিয়ে আসবো তখনই তাদের মধ্যে কি হবে, বিকর্ষণ হবে। বা নেগেটিভ বা নেগেটিভ, দুটো বস্তুর মধ্যেই আধান থাকতে হবে। কি আধান, এইটার মধ্যেও মাইনাস থাকলে এটার মধ্যেও কি থাকতে হবে, মাইনাস। তাহলে দেখ, বিকর্ষণ দ্বারা কিন্তু বলতে পারছি দুটো বস্তুই তড়িৎগ্রস্ত, এটাও তড়িৎগ্রস্ত, এটাও তড়িৎগ্রস্ত। এটার মধ্যে নেগেটিভ আছে আর এক্ষেত্রে এটার মধ্যে কি আছে, দুটোর মধ্যে পজিটিভ। বিকর্ষণ দ্বারা এখানে বলতে পারছি এই দুটো বস্তু তড়িৎগ্রস্ত, এটাও তড়িৎগ্রস্ত। আচ্ছা, এখানে পজিটিভ, এটার মধ্যেও পজিটিভ। তড়িৎগ্রস্ত মানে যার মধ্যে আধান আছে, সেটা আধান দু প্রকারের, একটা পজিটিভ আধান আর একটা নেগেটিভ আধান। তাহলে এই যে দুটো এক নাম্বারের ক্ষেত্রে দুটো বস্তু তড়িৎগ্রস্ত কিনা আমাকে বল। এটা পজিটিভ, এটা পজিটিভ। আর দু নাম্বারের ক্ষেত্রে দুটো কি তড়িৎগ্রস্ত, এখানে নেগেটিভ আছে, এখানে নেগেটিভ আছে। এটা কি, তাহলে পরস্পর কি হবে, এদের মধ্যে বিকর্ষণ হবে, এদের মধ্যে আকর্ষণ হবে, এদের মধ্যে কি হবে, বিকর্ষণ। তাই জন্য বলছে যে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই তড়িৎগ্রস্তটার হচ্ছে প্রকৃত প্রমাণ। এই দুটোর মাধ্যমে কোনটা দ্বারা চেনা যাবে দুটি বস্তুর মধ্যে তড়িৎ আছে কি নাই, কোন দুটোর মাধ্যমে, আকর্ষণ না বিকর্ষণ দ্বারা, বিকর্ষণ দ্বারা। সেই টপিকটাই আমি বলছি এতক্ষণ। একটা তড়িদাহিত বস্তুর কাছে, তড়িৎ আহিত, তড়িদাহিত মানে পাশে লিখে দিয়েছি, যার মধ্যে আধান আছে। তড়িদাহিত বস্তুর কাছে যদি একটা নিস্তড়িৎ বস্তুকে আনা যায়, নিস্তড়িৎ মানে কি, যার মধ্যে আধান নেই। একটা তড়িদাহিত বস্তুর কাছে যদি একটা নিস্তড়িৎ বস্তুকে আনা হয়, তাহলে এই তড়িদাহিত বস্তু থেকে আধান এই নিস্তড়িৎ বস্তুর দিকে যেতে থাকে। ভালো করে শুনবি, একটা আধান আছে এমন একটা বস্তুর কাছে, যদি আধান নেই এমন একটা বস্তুকে আনা হয়, তাহলে যার কাছে শক্তিটা আছে মানে আধানটা আছে, সে অপর একটা বস্তুকে আধানটা কি করে দেয়, অপর একটা বস্তুকে আধানটা দেয়। ধর এই তড়িদাহিত বস্তুর দুটো প্রান্ত আছে, একটা প্রান্ত হচ্ছে প্লাস আর একটা প্রান্ত হচ্ছে যে মাইনাস। এটা হচ্ছে তড়িৎ আহিত, তড়িৎ আবেশের মতো, চুম্বক আবেশ, ক্লাস 7। বেশ, দেখ তাহলে এর মধ্যে কি আছে, আধান আছে। তাহলে এটা কি, যার মধ্যে আধান নেই। তো এর যে আধানটা যাবে কার দিকে, এর দিকে। ভালো করে শুনবি, কিরকম করে যাবে, সাধারণত সামনের প্রান্তে, সামনের প্রান্তে যাবে বিপরীত জাতীয় আধান। সামনের প্রান্ত কি যায়, এখানে প্লাস আছে, তাহলে এর সামনের প্রান্তে কিন্তু প্লাস যাবে না, কি যাবে, আর দূরের প্রান্তে, দূরের প্রান্তে যাবে
সমজাতীয় আধান। তাহলে সামনের প্রান্তে যাবে বিপরীত জাতীয় আধান। আচ্ছা বিপরীত কেন বলছি রিস্তা? একটা প্লাস। আর দূরের প্রান্তে কেন বললাম সমজাতীয়, কেন বললাম ময়ূর? দূরের প্রান্তে সমজাতীয় কেন বললাম? সম মানে কি সমান, এখানেও প্লাস ওইটাও প্লাস। তাহলে একটা তড়িৎ আহিত বস্তুর কাছে একটা নিস্তড়িৎ বস্তুকে আনলে তাদের মধ্যে আধানের সঞ্চার ঘটে। আধানের এক স্থান থেকে বস্তু থেকে আর একটা বস্তুতে আধান যায়। কিরকম করে যাবে? তাদের সামনের প্রান্তে যাবে বিপরীত জাতীয় আধান, আর দূরের প্রান্তে যাবে কি জাতীয় আধান? সম জাতীয় আধান। এই ঘটনাটাকে বলা হচ্ছে তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ। এটা চুম্বকের ক্ষেত্রে ছিল ক্লাস 7-এ, যেটাকে ছিল চৌম্বক আবেশ। ক্লাস 7 চুম্বক বলে একটা চ্যাপ্টার ছিল সেইখানে। চিরুনি আর একটা হচ্ছে যে কাগজ। তো যখন আমি চুলটা ঘষছি চিরুনিতে তখন আধান হয়ে গেছে, কিন্তু একটা এক জায়গায় হচ্ছে প্লাস, এক জায়গায় হচ্ছে মাইনাস। ভালো করে শুনবি। তো আধান দুটো হয়, একটা প্রোটন আর একটা কি হয়? ইলেকট্রন। প্রোটন আর ইলেকট্রন। নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ, জিরো। তাহলে দেখ এই চিরুনি কাছে যখন কাগজটাকে নিয়ে আসবো তখন তাদের মধ্যে হবে তড়িৎ আবেশ। তাদের মধ্যে কি হবে? আমি এক্ষুনি বললাম যে একটা আধানগ্রস্ত বস্তুকে একটা নিস্তড়িৎ বস্তু যদি কাছাকাছি আনা হয় তাহলে তাদের মধ্যে কিসের সঞ্চার ঘটে? আধানের। কিরকম ঘটে? এইখানে প্লাস আছে তো এইখানটাতে হবে, আর দূরের প্রান্তে এখানে প্লাস আছে এইখানটাতে হবে প্লাস। কাছের প্রান্তে বিপরীত আর দূরের প্রান্তে সমান। এই একে বলা হচ্ছে কি? তড়িৎ কি আবেশ। তাহলে একটা তড়িৎগ্রস্ত বস্তুর কাছে একটা নিস্তড়িৎ বস্তুকে যদি আনা হয় তাহলে তাদের মধ্যে আধানের সঞ্চার ঘটে। আধানের কি ঘটে? সঞ্চার ঘটে। সাধারণত তার সামনের প্রান্তে ঘটে বিপরীত জাতীয় আধান আর দূরের প্রান্তে ঘটে সম জাতীয় আধান। এর জন্যই কিছুক্ষণ পর চিরুনি আর আকর্ষণ পরস্পরের কি করে? চিরুনি আর কাগজ পরস্পরকে আকর্ষণ করে। প্লাস আর মাইনাসের জন্য পরস্পরের কি করবে? আকর্ষণ। এই জন্যই এই ব্যাখ্যাটা যে তড়িদাহিত চিরুনি কেন নিস্তড়িৎ কাগজকে আকর্ষণ করে। আধান দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে যে আয়ন। সাধারণত ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুকে বলা হচ্ছে ক্যাটায়ন। যে পরমাণুর মধ্যে প্লাস আছে, যে পরমাণুর মধ্যে আধানটা কি আছে? ধনাত্মক মানে কি? প্লাস। আর যে পরমাণুর মধ্যে আধানটা কি আছে? মাইনাস, তাকে বলা হয় কি? অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন কাকে বলে? ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুকে বলা হচ্ছে ক্যাটায়ন। আর ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুকে বলা হচ্ছে যে অ্যানায়ন। ক্যাটায়ন মানে প্লাস, অ্যানায়ন মানে মাইনাস। এটা মাথায় রাখি জানো। দুটি বস্তুকে ঘষা হলো, দুটি বস্তুকে ঘষা হলো, বস্তু দুটি কি হলো? তড়িৎগ্রস্ত। কেন হলো? 1 আর 2 দুটি বস্তুকে ঘষছি, বস্তুর মধ্যে কি কি আছে? বস্তুর মধ্যে কি কি আছে? আর প্লাসটা মানে কি? প্লাস মানে কি? ইলেকট্রন না প্রোটন? প্লাস মানে ইলেকট্রন নয়, প্লাস মানে হচ্ছে যে প্রোটন, আর মাইনাস মানে ইলেকট্রন। আর ওইখানে দেখ দুটি বস্তুকে আমি ঘষছি, তাহলে কি হবে? ঘষলে সাধারণত আধান হয় বলেছিলাম। ঘষলে কি হয়? আধান। এইদিকে সাধারণত যখন ঘষি তখন এইখান থেকে মাইনাসটা চলে যাচ্ছে কার দিকে? 2 নাম্বার দিকে। 1 নাম্বার থেকে ইলেকট্রনটা কার দিকে চলে যাচ্ছে? 2 নাম্বার। তাই জন্যই দুটো বস্তুর মধ্যে কিসের সৃষ্টি হচ্ছে? আধানের সৃষ্টি হচ্ছে। দেখ এখানে মাইনাসের পরিমাণটা, এই 1 নাম্বারে মাইনাসের পরিমাণটা কি হচ্ছে? কমছে না বাড়ছে? এ ওকে দান করছে, তাহলে এর মাইনাস পরিমাণটা কি হচ্ছে? কমছে। কমছে কমছে তাহলে কার পরিমাণটা বাড়ছে? প্লাস। মাইনাসটা ওকে দিয়ে দিচ্ছে, মানে কিসের পরিমাণটা এখানে তাহলে বাড়ছে? প্লাস। আর এক্ষেত্রে কার পরিমাণটা বাড়ছে? মাইনাসের পরিমাণটা বাড়ছে। আচ্ছা এক্ষেত্রে প্লাসের পরিমাণ বাড়ছে, তাহলে কি আধান হচ্ছে? এটা ধনাত্মক না ধনাত্মক? কি আধান? ধনাত্মক। ধনাত্মক মানে কি? ধনাত্মক মানে এই আগের টপিক কি বললাম? ধনাত্মক মানে। আচ্ছা এদিকে রোকেয়া কি বললাম? এর মাইনাসটা কে নিয়ে নিচ্ছে? এর মাইনাসটা কে নিয়ে নিচ্ছে? 2 নাম্বারটা। তাহলে এর ক্ষেত্রে কার পরিমাণটা, এর মাইনাসটা বাড়ছে না কমছে? বাড়ছে। কি করে? এ তো ওকে দিয়ে দিচ্ছে কমছে। আর ওর ক্ষেত্রে কার মানটা বাড়ছে? মাইনাসের মানটা বাড়ছে। তাহলে এ ক্ষেত্রে আছে আগে থেকে প্লাস আর মাইনাস ওকে দিয়ে দিচ্ছে, তাহলে এই পরমাণুটা কি হয়ে গেছে? ধনাত্মক মানে হচ্ছে ক্যাটায়ন। আর ওই পরমাণুটা কি হয়ে যাচ্ছে? মাইনাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক মানে হচ্ছে যে অ্যানায়ন। তাহলে এইভাবে দুটি পরমাণুর মধ্যে ঘষলে তাদের মধ্যে বিপরীত জাতীয় আধানের সঞ্চার ঘটে, একটা প্লাস একটা মাইনাস। আমাদের হাতের ক্ষেত্রেও সেরকম হচ্ছে। কোনো একটাতে ইলেকট্রন হচ্ছে বাড়ছে, কোনো একটা হাতে ইলেকট্রনটা কি হচ্ছে? কমছে, আধান সৃষ্টি হচ্ছে। এবং সেটা যেহেতু তড়িতের মাধ্যমে সঙ্গে সঙ্গে মাটিতে চলে যাচ্ছে, তাই জন্য বেশিক্ষণ এটা গরম থাকছে না।
তোরা ভাবছি স্যার ঘষছি তারপর তোকে দেখতে পাচ্ছি না, কিছুক্ষণ পরে হাওয়া হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মাটিতে চলে যাচ্ছে, আবার ঘষছি আবার মাটিতে চলে যাচ্ছে, এরকম করে তড়িৎ যাচ্ছে। তাহলে দুটি বস্তুকে ঘষলে কি কি হচ্ছে, একটা ধনাত্মক আর একটা হচ্ছে যে ঋণাত্মক। প্রথমে যে অঙ্কটা, যে পৃথিবীর ভর বলে দিয়েছে 10 কেজি, চাঁদের ভর বলে দিয়েছে 2 কেজি, আর ওই দুজনার মধ্যে কি বল বার করতে বলেছে, মহাকর্ষ বলের মান কত, যেখানে দুটো শুধু মান বলে দিচ্ছে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত মিটার, মধ্যবর্তী দূরত্ব মানে কার মধ্যে, চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্ব কত, 100 মিটার, আর জি এর মানটা বলে দিয়েছে। ঠিক আছে, তো একটা ভালো করে কথা শোন, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে পরস্পরকে আকর্ষণ করে সেটা কি বল, মহাকর্ষ বল, মহাকর্ষ বল। আর যদি পৃথিবী আর আমি থাকি তাহলে সেই বলটা কি বলেছিলাম, অভিকর্ষ বল, সেই প্রথম দিনের টপিকে। বেশ, তো এখানে মহাকর্ষ সূত্রটা লিখছি, বাই আর স্কয়ার, যেখানে এখানে এফ সমান জি এম বড়, ছোট হাতের এম বড় হাতের এম বাই আর স্কয়ার। ছোট হাতের এমটা এখানে ধরে নিয়েছি পৃথিবীর ভর, কেউ যদি ভাবি যে স্যার M1 M2 ধরবো তাতেও অসুবিধা নেই, কিন্তু উল্লেখ করে দিতে হবে ছোট হাতের এম এখানে পৃথিবীর ভর, আর বড় হাতের এমটা কি ধরেছি, চাঁদের ভর, আর আরটা কি এই দুজনের মধ্যে মধ্যবর্তী কি দূরত্ব। বেশ, এখানে জি এর মান বলে দিয়েছে কত, মানগুলো বসাচ্ছি, তাহলে এটা কিসের সূত্র, মহাকর্ষ বলের যে সূত্র নাকি, বসালাম, ইন্টু 10⁻⁻11 গণিত এম, এম এর মান, এম মানে হচ্ছে কিসের ভর, পৃথিবীর ভর কত, 2 কেজি, আর চাঁদের ভর 2, আর তাদের মধ্যে দূরত্ব কত, 100 তার হোল স্কয়ার। তাহলে প্রত্যেক, এই তো আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে যে মহাকর্ষ বলের সূত্র, যেটা তোদের প্রথমেই পড়িয়েছিলাম, সূত্রটা বসালাম, প্রত্যেকজনের মান, জি এর মান বলে দিয়েছি, ওই দেখ, এম মানে হচ্ছে পৃথিবীর ভর বসিয়েছি 10 কেজি, আর বড় হাতের এম মানে চাঁদের ভর বসিয়েছি 2, আর মধ্যবর্তী দূরত্ব আর, যেহেতু আর স্কয়ার হয় তাই জন্য 100 স্কয়ার। দেখ এখানে 6.67 গণিত 10⁻³ কি -11 গণিত এইখানটা 10 2 100 স্কয়ার, মানে হচ্ছে যে 100 স্কয়ার 200 না, 100 দুবার গুণ করলে 1000 হলো। 10,000 দিত, 10,000 না, 10,000 এই তো 4টে শূন্য না, 10,000 দিতে হবে। এদিকে বেশ বলে ফেলেছি তাহলে, সরি এদিকে, তাহলে 10 2 20 আর নিচে হচ্ছে কত, 10,000, এর একটা শূন্য এর একটা শূন্য কি করলাম, কেটে দিলাম, কাটলাম, এখানে 10, এখানে কত হলো 1000, একটা শূন্য কেটে, আর উপরে কত আছে 2। দেখ এখানে আছে 10⁻⁻11, ভালো করে দেখাবি, 2। আচ্ছা এই 1000 মানে 10 কবার, 10 3 বার, তো 10 3 বার, তো কারণ অসুবিধা 10 3 বার বলতে, লিখতে পারি তো, তাহলে এটা লিখলাম 2, আর এটা 1000টাকে 10 3 বার হয়েছে। বেশ, তাহলে এরকম ছিল নাকি। আচ্ছা এই 10 3 বার, এইটা যদি আমি নিচে আছে, তো ভগ্নাংশের নিচে আছে মানে হরে আছে, এটাকে যদি আমি ওপরে তুলতে চাই, তাহলে লবে তুলতে যাই, তাহলে কি হয়, নিচ থেকে ওপর নিয়ে যেতে গেলে এখানটাতে শুধু কি হবে, সূচকের নিয়ম অনুসারে কি হবে, নিচে থেকে আমি ওপর নিয়ে গেলাম, তাহলে এখানটাতে কি হবে, আগে একটা -3, তাহলে রূপটা কিরকম হবে, তাহলে 6.67 গণিত 10⁻⁻11 গণিত 2 গণিত 10⁻⁻কি
3। এবারে তোরা বলবি স্যার এখানে 10টা এখানটা কাটলেন না কেন, এইখানে কাটলেন না কেন? কারণ দেখ 10-এর মাথায় -11 আছে, এটাও আমি 10-এর সাপেক্ষে নিয়ে আসছি। কাটাকুটি করলে সেটা আবার একটা উল্টো পাল্টা মান বেরিয়ে যাবে। এইটা 1000টা 10-এর সাপেক্ষে নিয়ে আসলাম, দিয়ে এইখানে ওপরে তুলে এইটাও 10 আছে আর এটাও 10-এর সাপেক্ষে নিয়ে আসার জন্য এটা আমি আর কাটাকুটি করি না, নাহলে এটা কাটাকুটি যেত, এটা 2 × 2 আর এটা হয়ে যেত 500। কিন্তু সে 500 একটা অড মান হয়ে যেত, যেটা এর সঙ্গে কোনো ক্যালকুলেশন করা যেত না, বা ক্যালকুলেশন করলেও সেক্ষেত্রে আবার ভাগটা অনেক জটিল হয়ে যেত। তাই জন্য যখনই 10, 100 বা 1000 আকারে থাকবে সেটা 10-এর পাওয়ারে নিয়ে আসবে, যদি এরকম থাকে 10⁻³ কিছু থাকে। তাহলে এতদূর পর্যন্ত এইটা হয়েছে। তাহলে কি বললাম ময়ূর, এই 10⁻³ যদি উপরে নিয়ে যায় তাহলে কি হবে, টু দি পাওয়ার মাইনাস কি হবে, -3। এরকম একটা সূত্র ছিল সূচকে, যে ক্লাস 7-এ কোনো সংখ্যার মাথায় মাইনাস হলে সেটা নিচের দিকে নেমে যায়, তাহলে উল্টোটাও তো হতে পারে, এইটা যদি উপরের দিকে উঠে যায় তাহলে কি হয়ে যাবে, সেম এইটা সূচকের সূত্র, সূচকের ধারণা ক্লাস 7। দেখ এইখানে সংখ্যা হিসেবে 6.67 আর কি আছে, এই দুটো গুণ করবি, 7 2 14 হাতে 1, 7 2 6 2 12 13 হাতে 1, 6 2 12 13, তাহলে কত হলো 13.34। আর কি কি আছে, 10-এর মাথায় একটা -11 আর একটা 10-এর মাথায় -3। আচ্ছা সূচকের যারা আগে সূচক করেছিস, সূচকের গুণ মানে কি, মাথা দুটোর যোগ, তাহলে এটা কত হবে, দুটো মাইনাস, তাহলে সব দুটো যোগ করতে হয়, তাহলে মাইনাস কত, -14। 13.34 × 10⁻14 কি পদ্ধতিতে বার করতে বলেছিল, ওই জি এর মানটা কি ওকে দিয়েছিল, ওই পাশে একটা লেখা ছিল, দেখেছিলিস এটা অঙ্কটা লেখার সময়, এসআই পদ্ধতিতে তো। আর আমি কার মান বার করছি, বলের মান। আচ্ছা বলের এসআই মান কি, হচ্ছে নিউটন। তাহলে এই এককটা কি হবে, এই মানটা, এটা কি হবে, নিউটন। যদি ওই মানটা সিজিএস এ দেওয়া থাকতো তাহলে এটা কি হতো তখন, ডাইন। তাহলে 13.34 × 10⁻40 কি হবে উত্তর, নিউটন। দুজনের মধ্যে মহাকর্ষ বলটা। এবার অঙ্কটা দেখবি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে বলেছে পৃথিবীর ভর চাঁদের ভরের প্রায় 100 গুণ। পৃথিবীর ভর চাঁদের ভরের কত গুণ, 100 গুণ। 100 গুণ। পৃথিবীর ব্যাসার্ধটা চাঁদের ব্যাসার্ধের কত গুণ, 4 গুণ। তাহলে পৃথিবী ও চাঁদের পৃষ্ঠে কোন কিসের ওজন, কার সাপেক্ষে বার করতে বলেছে, কার সাপেক্ষে, বস্তুর সাপেক্ষে। মানে পৃথিবী পৃষ্ঠে ও চন্দ্র পৃষ্ঠে বস্তুটার ওজন কত হবে। মহাকর্ষ বল আর হচ্ছে যে মহাকর্ষ সূত্র, এদিকে মহাকর্ষীয় বলের সূত্র আর ওজনের সূত্র, মহাকর্ষীয় বল আর ওজন দুটোই হচ্ছে যে একই ঘটনা। কিরকম স্যার একই ঘটনা, মহাকর্ষীয় বল কাকে বলেছিলাম, যে মহাবিশ্ব মানে পৃথিবীর বাইরেটাও কিসের অংশ, মহাবিশ্বের অংশ। তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পরস্পর যে একে অন্যকে আকর্ষণ করে সেটাকে কি বল দ্বারা, মহাকর্ষ বল দ্বারা। আর যদি পৃথিবী থাকে এবং পৃথিবীর মধ্যে আর একটা বস্তু আমি থাকি, তাহলে সেই বলটা কি বলেছিলাম, অভিকর্ষ বল। এদিকে আচ্ছা এই অভিকর্ষ বলটাও কি বলের উদাহরণ, কারণ মহাকর্ষ বল আমি বলেছিলাম যখন, মহাকর্ষ বল হচ্ছে মায়ের মতো অনেক বড় জায়গা, আর অভিকর্ষ বলটা তার মধ্যে একটা কি সন্তান, ঠিক আছে। তাহলে যেটাই অভিকর্ষ বল সেটাই কি বল আবার, মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল জিনিস কি, মহাবিশ্বের যে কোনো দুটির মধ্যে পরস্পর কি আকর্ষণ, সেটা হচ্ছে মহাকর্ষ বল। স্যার ওজন কি, আমাকে পৃথিবী যে বল দিয়ে কেন্দ্রের দিকে আকর্ষণ করে গেছে, কেন্দ্র মানে কিন্তু এই ভূপৃষ্ঠটা নয়, আমি বলেছিলাম মাটির তলায় অনেকটা গভীরে 6000 সামথিং বলেছিলাম। তো যে বল দ্বারা আমি একটা বস্তু, তো তাহলে আমাকে যে বল দ্বারা পৃথিবী কেন্দ্রের দিকে কি করে গেছে, আকর্ষণ করে গেছে, সেটা কি বলা হচ্ছে, বস্তুর কি ওজন। এবারে কি বল দ্বারা রেখেছে, অভিকর্ষ বল দ্বারা। আবার অভিকর্ষ বল মানে কি বল, মহাকর্ষ বল। তাহলে আলটিমেট মহাকর্ষ বল আর ওজন পরস্পরের সঙ্গে সম্পর্কিত।
পরস্পরের সঙ্গে সম্পর্কিত। কি করে স্যার আরেকবার বলুন তো। এইখানে এফ সমান সূত্র আমরা সবাই জানি জি এম এম বাই আর স্কোয়ার, জানিস তো? ওজনের সূত্র যারা ডব্লু সমান এম ইন্টু জি, মনে পড়ছে? না, এটা 7 এর থেকেও একটা কোশ্চেন ছিল যে কোনো বস্তুর ওজন শূন্য হতে পারে কি? ব্যাখ্যা করো। তাহলে ওজনের সূত্র হচ্ছে যে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এই জিটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ, আর এই জিটাকে বলা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। বেশ, এবার দেখাবি এম ইন্টু অভিকর্ষ ত্বরণের রাশিমালা। অভিকর্ষ ত্বরণের রাশিমালা কি? অভিকর্ষ ত্বরণের রাশিমালাটা দেখ, এটা লিখছি কিনা তোদের মনে পড়ছে কিনা দেখ। জি এম বাই আর স্কোয়ার, মনে পড়ছে? একক ভরের কোনো বস্তুর উপর অভিকর্ষণের রাশিমালা হচ্ছে যে প্রথম দিনের ক্লাসে জি এম বাই কি এর নিচে কিছু নাই, মানে কত আছে দেখ। ওপরটা গুণ করছে, একটু সাজিয়ে লিখছি বাবা। জি ছোট হাতের এম বড় হাতের এম, আর নিচে একের সঙ্গে আর স্কয়ার গুণ করলে কত হবে দেখ। ডব্লু মানে হচ্ছে ওজন, আর এফ মানে হচ্ছে মহাকর্ষ বল, দুটো সেম হয়েছে। এটাও জি এম বড় হাতের এম বাই আর স্কয়ার, এখানেও ক্যালকুলেশন করে জি এম বড় হাতের এম বাই আর স্কয়ার। এখানে এম আর এম কি হয়? এটা একটা পৃথিবী আর একটা পৃথিবীর উপর রাখা যে কোনো একটা বস্তু, আর তাদের মধ্যে ডিস্টেন্সে কি দিয়ে লেখা হয় আর। তাহলে যেটাই মহাকর্ষ বল সেটাই কি তার ওজন। এবারে এতক্ষণ পর্যন্ত যেটা হলো সেটা জাস্ট ট্রেলার ছিল। বস্তুর ভর এম কার সাপেক্ষে বার করতে হচ্ছে? বস্তুর সাপেক্ষে। তো বস্তুর ভর ধরলাম যে কোনো একটা ভর, চাঁদের ভরটা ধরে নিলাম, একটা ছোট হাতের একটা, দুজনের মধ্যে দূরত্ব আর। তাহলে মহাকর্ষের সূত্র লিখেছি এফ সমান জি এম এম বাই কি আর স্কয়ার। তাহলে যেটাই মহাকর্ষীয় বল সেটাই হচ্ছে তার বস্তুর কি ওজন, সেটাই হচ্ছে তার ওজন। বস্তুটার ওজন দু জায়গায় বার করতে বলেছে, একটা চাঁদের পৃষ্ঠে আর একটা পৃথিবী পৃষ্ঠে। ধরলাম বস্তুর ওজনকে লেখা হয় ডব্লু দিয়ে। তো কার পৃষ্ঠে বার করছি? চাঁদকে ইংরেজিতে কি বলা হয়? মুন। মুন। তো তাহলে এর মানে কি? বস্তুর ওজন কার কোন পৃষ্ঠে? চাঁদের পৃষ্ঠে। ডব্লু কি হবে সবাই সবাই জানো ওটা কি? ই মানে আর্থ, মানে বস্তুর ওজন কি পৃষ্ঠে? কি পৃষ্ঠে? পৃথিবী পৃষ্ঠে। তাহলে চন্দ্রপৃষ্ঠে সূত্রটা লিখলাম। কিসের সূত্র এটা? যেটাই মহাকর্ষীয় বল সেটা হচ্ছে বস্তুর ওজন। বেশ, আচ্ছা অঙ্কটা যদি একটু ভালো করে পড়িস, পৃথিবীর ভর চাঁদের ভরের প্রায় 100 গুণ। তাহলে কোনটা বেশি? পৃথিবীর বেশি না চাঁদের বেশি? পৃথিবীর বেশি। কার থেকে বেশি? চাঁদেরটা ভালো করে শুনবি। চাঁদের ভর যদি আমি বড় হাতের এমই তো ধরেছি, চাঁদের ভর যদি এম হয় তাহলে পৃথিবীর ভর কত হবে? কত এম হবে? তার থেকে 100 গুণ। তাহলে এর সঙ্গে 100 গুণ করতে হবে। তো তাহলে 100 সঙ্গে এম এর গুণ করলে কত হবে? 100। আর ওখানে বলেছে পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের কত গুণ? 4 গুণ। তাহলে ব্যাসার্ধকে আর দিয়ে লেগে। তো যদি এখানে চাঁদের ব্যাসার্ধটা যদি দুজনের মধ্যে দূরত্ব আর হয় তাহলে পৃথিবীটা কত হবে? পৃথিবীর ক্ষেত্রে কত হবে সেটা? 4 গুণ বেশি। তাহলে 4 গণিত 8 সমান কি? আর 4। তাহলে এইখানটাতে যেটা আমি লিখছি এটা হচ্ছে চাঁদের জন্য এমটা কি? এখানে ছোট হাতের এমটা, ছোট হাতের এমটা কিসের ভর? ছোট হাতের এমটা এখানে কিসের ভর? আর চাঁদের ভরটা বড় হাতের এম। তাহলে এখানে কোনটা চেঞ্জ হবে? এই এমটা চেঞ্জ হবে না এই কোনটা চেঞ্জ হবে? কার সাপেক্ষে বার? চাঁদের সাপেক্ষে। তাহলে কোনটা চেঞ্জ হবে? এই এমটা তো চেঞ্জ হবে না, এটা তো বস্তু। তাহলে চেঞ্জ হবে এইটা। এটা কত লিখবো? কত লিখবো? 100 এম। এটা হচ্ছে যে চাঁদের ভর, এটা হচ্ছে যে কার ভর? চাঁদের। আর পৃথিবীর ভরটা বলছে চাঁদের থেকে কত? এটা হচ্ছে পৃথিবীর জন্য। তো তাহলে তার থেকে 100 গুণ করেছি। এটা হচ্ছে যে দুজনের মধ্যে দূরত্ব কোন পৃষ্ঠে? চন্দ্র পৃষ্ঠে। আর পৃথিবীর ক্ষেত্রে বলছে তার থেকে কত গুণ? তাহলে 4 আর তার মাথায় কি দিলাম?
স্কোয়ার। যদি এটা এতটা হলো, এটা যদি করি গুণ করি তাহলে কত হবে? জি এম 100টা আগে লিখে দিতে পারি তো, তাহলে 100 জি, তারপরে কি হবে? ছোট হাতের এম 4 আর দুবার গুণ করলে রাজবর্মন কত হবে? 16 আর শুধু স্কোয়ার। এবার দুজনের মধ্যে যদি অনুপাত বার করি, ডব্লিউ এম এর মান কত বসাবো? এইটা তো বসাচ্ছি, জি ছোট হাতের এম বড় হাতের এম বাই ডব্লিউ ই বসাচ্ছি, ওইটা তো 100 ছোট হাতের এম বড় হাতের এম বাই 16 আর স্কোয়ার। ভগ্নাংশে যেটা নিচে থাকে সেটাকে যদি আমি উপর নিতে যাই তাহলে কি হয়ে যায় সংখ্যাটা? হ্যাঁ কি হয় এটা? ওটা যদি উল্টে যায়, এই যে 2/3 আর 1/3, এই 1/3টা যদি উপর নিতে যায় তাহলে এটা কিরকম হয়? 2/3 গণিত 3/1 হয় না? উল্টে যায় না ভগ্নাংশটা? তাহলে এইখানটা তো ভগ্নাংশটা কি হয়ে যাবে? আগে 16 আর স্কোয়ার হবে, লিখছি এটা জি এম এম আর স্কোয়ার গণিত উল্টে দিলাম 16 আর স্কোয়ার বাই 100 বড় হাতের জি ছোট হাতের জি বাই এম। এদিকে কাটাকুটিটা দেখ, দেখে নে, জি জি কেটে গেল, বড় ছোট হাতের এম বড় হাতের এম ছোট হাতের এম বড় হাতের এম, আর স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো 16 বাই কত? 16/100। 2 এর ঘরের নামটা 2, 8 এ 16, 2 50, আবার 2, 2 4 8, 2 25 50, তাহলে কত হলো? 4/25। তাহলে এরকম হলো তো 4/25। আচ্ছা 25 মানে 25 কে যদি 4 দিয়ে যদি এখানে ভাগ করা হয় তাহলে কত হবে? 6 4 24, হাতে 1 দশমিক দিয়ে 0, 4 2 8, দশমিক 4 5, তাহলে কত হলো? 6.25 নাকি? ভালো করে তাকাবি। তাহলে 4 কে আর 25 কে 4 দিয়ে ভাগ করে কত হয়েছে? 6.25। এখানে একটু ভালো করে তাকাবি। এইখানটাতে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা না, এটা হচ্ছে দশমিক সংখ্যা। কি করলাম? এখানটা 4 এর ঘরের নামটাই কেটেছি বাবা, 4 কে 4 আর 25 কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখিয়ে দিয়েছি, কত? 6.25। এই নিচে লিখলাম, ঠিক আছে? এইটাকে, এটা একটা দশমিক সংখ্যা, এটাকে যদি পূর্ণ সংখ্যায় নিতে চাই, আমি পুরোপুরি পূর্ণ সংখ্যায় নিচ্ছি। কত নিচ্ছি? 6.25। প্রায় কত নিচ্ছি? এখানে লিখতে হবে একটা কথা, এটা কি লিখতে হয়? আসন্ন মান চ্যাপ্টার ক্লাস 6 কি লিখলাম? প্রায়। মানে দশমিক আছে, এটাকে আমি কি সংখ্যা নিলাম? একবারে পূর্ণ সংখ্যা মানে দশমিক সংখ্যাটা নিলাম না, শুধু প্রায় কত লিখলাম? 6। একবারে পুরোপুরি পূর্ণ সংখ্যা নিলাম, সেটা কত? 6। দশমিকটা নিলাম না, তাহলে দিয়ে মাঝে এখানে কি লিখলাম? প্রায়। তাহলে এখানে এদিকে লিখবি না, ডব্লিউ এম বাই ডব্লিউ ই সমান কত হলো? 1/6। ডব্লিউ ইটাকে যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে 1/6 গণিত কত? এমই নয়, ডব্লিউ ই। তাহলে চন্দ্রপৃষ্ঠে কোনো বস্তুর ওজন পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজনের কত অংশ? তাদের মধ্যে পার্থক্যটা কত? 1/6। তাহলে উত্তরটা কত হবে? 1/6।